আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, মানুষের চিন্তাধারা সবকিছুই একটা ছোট গল্পের মতো। মানে শেষ হয়েও হয় না শেষ। তার পুনরাবৃত্তি আমরা দেখছি পার্লামেন্টে যে কথাবার্তা সংসদ সদস্যরা বলছেন এবং দেশের সর্বত্র সে ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর থেকে যেটা নিয়ে বিতর্ক, মুক্তিযোদ্ধা বনাম রাজাকার। আমি তো মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল ২২ বছর। প্রথম কথা, আমার বন্ধু-বান্ধব সমবয়সী কলেজে, ইউনিভার্সিটিতে যাদের সঙ্গে পড়েছি স্কুলে, তাদের ভেতরে ৫-৭ জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং বড় জোর ১০ জন মারা গিয়েছিল। ১০ জনও হবে না, ৫-৭ জন মারা গিয়েছিল। ৫-৭ জন মুক্তিযোদ্ধা ছিল। আর কেউ রাজাকার বা পাকিস্তানপন্থী ছিল বলে আমার জানা নেই। কিন্তু সেটা নিয়ে বাংলাদেশে প্রচন্ড বিতর্ক। শুধু বিতর্ক না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সম্পূর্ণ ১০০% অবৈধভাবে শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেননি, যুদ্ধ করেননি, যিনি এক পাকিস্তানে বিশ্বাস করতেন, মানে ১৬ই ডিসেম্বর পর্যন্ত, তারপরেও তিনি তার সরকার যে অবৈধ কাজটা করলো, মুক্তিযোদ্ধাদের যারা চাকরিরত ছিলেন সরকারি চাকরিতে, তাদের ২ বছরের সিনিয়রিটি দিয়ে দিল। ফলে আর্মির মেজররা কদিন পরে সব মেজর জেনারেল হয়ে গেলেন, সেকশন অফিসার সেক্রেটারি হয়ে গেলেন। এই যে অবৈধ কাজটা মুজিব সরকার করলো, আর মুক্তিযোদ্ধা তো মানুষের একটা নৈতিক দায়িত্ব। আপনার পরিবার, আপনার দেশ, আপনি নিজে যদি আক্রান্ত হন, তাহলে আপনি প্রতিরোধ করবেন, যুদ্ধ করবেন, এটাই তো স্বাভাবিক। আপনার বাড়িতে ডাকাত পড়লে আপনি তো আপনারা কয় ভাই মিলে লাঠিসোঁটা নিয়ে ডাকাতের সঙ্গে মোকাবিলা করবেন, ডাকাতদের পিটিয়ে বের করে দেবেন। তাই বলে পরের দিন আপনার মা বাবা ভাই বোনদের বলতে পারবেন না যে কালকে বাড়িতে ডাকাত পড়েছিল, আমরা ৫ ভাই লাঠি দিয়ে ওই ডাকাতদের হত্যা করেছি, তাড়িয়ে দিয়েছি। সুতরাং আজ থেকে আমরা মাছের মাথা আর মুরগির রান আর ভালো ভালো খাবার দাবার আমরা খাবো, ভালো ঘরে ঘুমাবো, কোনো কাজকর্ম করব না, কারণ আমরা তোমাদের রক্ষা করেছি। মুক্তিযোদ্ধারা কিন্তু একথা বলেন নাই। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন তাদের শতকরা ৮০% হবে গ্রামের কৃষক শ্রমিকের ছেলে মেয়ে, কিছু থাকতে পারে, মানে কৃষক নিম্নবিত্তর লোকজন। এবং তারা মুক্তিযুদ্ধের পরে কোন সার্টিফিকেটের তোয়াক্কা করে নাই, যে যার কাজে লেগে গেছে। এই মুক্তিযুদ্ধের ব্যবসা করলো কারা? তথাকথিত বুদ্ধিজীবী, যারা পাকিস্তান আমলে বিশেষ করে যারা বর্ডার এলাকায় ছিলেন, যারা পালিয়ে ইন্ডিয়াতে চলে যাওয়ার সামর্থ্য ছিল, তারা পালিয়ে গিয়ে কলকাতা আগরতলায় থাকলেন ৯ মাস, মুক্তিযোদ্ধা ভাতা পেলেন, ভালোভাবে থাকলেন। যারা বাংলাদেশ থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে গিয়েছিল, ছাত্র নেতা, আওয়ামী লীগ নেতা, এমপিরা, একটা আওয়ামী লীগের এমপিও কিন্তু মারা যায়নি পাকিস্তান আর্মির হাতে, সবাই পালিয়ে গিয়েছিল। যারা পালিয়ে গেল তাদেরকে বললাম মুক্তিযোদ্ধা। এবং তারা গিয়ে ৯ মাস কলকাতায় আনন্দ ফুর্তি করেছে। কলকাতার সোনাগাছির কথা শোনা যায়, সেখানে তারা সময় কাটিয়েছেন। বৃহত্তম, ভারতের অন্যতম বৃহত্তম পতিতালয়। তারা ওই পার্ক স্ট্রিটের বারে তারা মদ খেয়েছেন ৯ মাস। কেউ কেউ কবিতা আবৃত্তি করেছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কথিকা পড়েছেন, মিছিলে গেছেন। তারাও নাকি সব মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা বলতে মুক্তিযোদ্ধা ছিলেন কারা? জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, মেজর জলিল মুক্তিযোদ্ধা, এই যে স্পিকার হাফিজ উনি মুক্তিযোদ্ধা। যারা রাইফেল হাতে বন্দুক হাতে যুদ্ধ করেছে, মেজর ডালিম মুক্তিযোদ্ধা, কর্নেল ফারুক মুক্তিযোদ্ধা, এবং যারা আরো অনেক, সব নাম শেষ করা যাবে না, যাদের হাতে বন্দুক ছিল এবং যাদের অংশগ্রহণে বাংলাদেশের স্বাধীনতা কিছুটা হলেও এগিয়েছে। মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেন নাই। মুক্তিযোদ্ধাদের উপর ভরসা করলে, আমি তাদের ছোট করছি না, তাদের সে সামর্থ্য ছিল না, সেই অস্ত্র ছিল না, ট্রেনিং ছিল না। ভারত যদি তাদের আশ্রয় না দিত, ৯ মাস ১ কোটি লোককে যদি না খাওয়াতো,
অন্ন, বস্ত্র, ট্রেনিং, অস্ত্র সবই ভারত দিয়েছে ভারতের স্বার্থে। ইন্দিরা গান্ধী পাকিস্তান ভাঙতে চেয়েছেন, তাই পূর্ব বাংলা থেকে যারা গিয়েছিলেন তাদের অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে সাহায্য করেছেন, কিন্তু তারা বাংলাদেশ স্বাধীন করতে পারেন নাই। যদি তাই হতো তাহলে ডিসেম্বর 1971-এ যুদ্ধ লাগার পরে না, আগেই বাংলাদেশের বহু এলাকা স্বাধীন হয়ে যেত। এই যে কাদের সিদ্দিকী, বলা হয় যে 5 থেকে 15,000, আসল সংখ্যা কেউ জানে না, কাদেরিয়া বাহিনী ছিল, যাই হোক 5-7 হাজার। তারা 1971 সালের ডিসেম্বরের আগে টাঙ্গাইল জেলার একটা থানাও মুক্ত করতে পারে নাই। পাকিস্তানি সৈন্যদের কাছ থেকে একটা থানা পর্যন্ত স্বাধীন করতে পারেন নাই। তারা নাকি মুক্তিযোদ্ধা। আরে মুক্তিযোদ্ধা হলে তো তারা যুদ্ধ করে, ভিয়েতনামে যেরকম যুদ্ধ করে স্বাধীন করেছে, আফগানিস্তানে তালেবানরা যেরকম যুদ্ধ করে মার্কিনীদের সরিয়ে দেশ স্বাধীন করেছে, বাংলাদেশে তো সে ঘটনা ঘটেনি। পুরো যুদ্ধ 90% বেশি, 99% ক্রেডিট যায় ভারতীয়দের কাছে। ভারতের জায়গা, ভারতের ট্রেনিং, ভারতের অস্ত্র, ভারতের বিমান বাহিনী, ভারতের প্রায় 7-8 ডিভিশন সৈন্য যুদ্ধ করেছে। বহু হাজার ভারতীয় সৈন্য এই যুদ্ধে মারা গেছে। মুক্তিযোদ্ধা কয়জন মারা গেছেন আমি জানি। দিল্লি, লন্ডনে বসে, নিউ ইয়র্কে বসে নাকি মুক্তিযোদ্ধা করেছে, টাকা পয়সা পাঠাচ্ছে। আরে টাকা পাঠালে ওই টাকা দিয়ে যুদ্ধে কি পাকিস্তান পরাজিত হয়েছে? তারা নাকি গান গেয়ে দেশবাসীকে উদ্বেলিত করেছেন। আরে গান না শুনলে কি মুক্তিযুদ্ধ হতো না? মানে এই যে উদ্ভট দাবি, এবং দাবিটা যদি দাবিতে শেষ হয়ে যেত আমার কিছু বলার ছিল না। ফিরে এসে তারা সমস্ত সুযোগ সুবিধা, বড় বড় চাকরি, বড় বড় ব্যবসা বাগিয়ে লুটপাট করে বাংলাদেশকে শেষ করার যে প্রথম প্রচেষ্টা, সেটা করলো কারা? প্রধানত যারা মুক্তিযোদ্ধা বলে পরিচিত। এই মুক্তিযোদ্ধাদের মানে যে অত্যাচার, অনাচার, লুটপাট, মানুষ হত্যার বিরুদ্ধে খান আতাউর রহমান একটা ছবি করেছিলেন, আবার তোরা মানুষ হ। আপনারা দেখবেন, আবার তোরা মানুষ হ। মানে যারা মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশে পরিচিত ছিল, তারা কেউ মানুষ সুলভ ব্যবহার করে নাই। এই যে কাদের সিদ্দিকী ঢাকাতে কয়েকটা বাড়ি দখল করেছে, বিহারীদের প্রেস দখল করেছে, এই যে আব্দুল কুদ্দুস মাখন, হ্যাঁ, এই যে আপনার পাকিস্তানি উর্দু পত্রিকা পাসবানের অফিস দখল করে আপনার শেখ সেলিম, সরি শেখ মনি ওখানে তার বাংলার বাণী পত্রিকা চালু করে দিল ধানমন্ডি মতিঝিলে, যেটা এখনো শেখ সেলিমদের নিয়ন্ত্রণে, তাদের মালিকানা। একটা অবাঙালির প্রেস দখল করে বাংলা পত্রিকা চালু করে দিল। লুটপাট, ঢাকা শহর থেকে শুরু করে সর্বত্র লুটপাট এবং ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে তথাকথিত মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের সংখ্যা বলা হয় 50,000, প্রকৃত মুক্তিযোদ্ধা 5,000ও হবে না, যারা রাইফেল নিয়ে যুদ্ধ করেছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈন্যরা যুদ্ধ করেছে, অফিসাররা যুদ্ধ করেছে, আর সাধারণ কি ছাত্ররা, হাতে গোনা কিছু ছেলেপেলে যুদ্ধ করেছে। বাদ বাকি সব ঢাকাই ছিল। আর আমাদের ঢাকাতে আমরা তাস খেলতাম 71 সালে, সব তো ঢাকা শহরে, 99% ঢাকা শহরে। সবাই নাকি মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধা নিয়ে যে অযৌক্তিক, অদরকারি বিতর্ক, তার আবার নতুন করে জন্ম দিচ্ছেন ফজলুর রহমান সাহেব, বিএনপির এমপি। তার কথাবার্তা শুনে আমার মনে হয়েছে পাগলের প্রলাপ শুনলাম। পার্লামেন্টে যারা বললেন, উনি 18 মিনিট বক্তৃতা দিয়েছেন। উনি যা বলেছেন সেটা 1.5 থেকে 2 মিনিটের বক্তৃতা হতে পারত। ওনার একটা কথা আমার ভালো লেগেছে, যে ওই হাওর অঞ্চলে এখন শিলাবৃষ্টিতে, ঝড়ে শস্যের ক্ষতি হয়েছে। উনি সরকারের কাছে আবেদন করেছেন ক্ষয়ক্ষতির জন্য টাকা পয়সা দিয়ে সাহায্য করতে। এই একটা কথাই এখানে উনি মুখ্য ভালো কথা বলেছেন। আবার সাথে সাথে বলেছেন, উনি বলছেন ওই হাওর অঞ্চলের জন্য মন্ত্রণালয় গঠন করা। অলরেডি আমাদের ধর্ম মন্ত্রণালয় আছে, কৃষি মন্ত্রণালয় আছে, সংস্কৃতি বিষয়ের মন্ত্রণালয় আছে, আর আলতু ফালতু মন্ত্রণালয় বানানোর পরিকল্পনা করবেন না ফজলুর রহমান সাহেব। আপনারা মন্ত্রিত্ব কেটে দিয়ে 8-10টা মন্ত্রণালয় দিয়েই দেশ শাসন করা যায়। আইয়ুব খানের আমলে 2 পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে 4টা প্রদেশ, পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত এবং বেলুচিস্তান, আবার এদিকে পূর্ব পাকিস্তান, 5টা এলাকার লোকজনের জন্য মন্ত্রী ছিল 8 জন না 9 জন। কমিউনিকেশন মিনিস্টার, কমিউনিকেশনে বিমান, রেল, রাস্তাঘাট, পুল,
রেডিও, টেলিভিশন সবকিছু এক মন্ত্রী চালাতেন কমিউনিকেশন করার জন্য। টেলিগ্রাম, টেলিফোন, টেলিগ্রাম। হ্যাঁ, আমাদের সেতু মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের কাজ কি? কোন দেশে আছে নাকি? এইগুলো বাদ দেন। তো ফজলুর রহমান সাহেব যে কথাগুলো বললেন, মানে পুরোপুরি অবান্তর প্রলাপ। জিয়াউর রহমানকে প্রশংসা করলেন, খালেদা জিয়াকে প্রশংসা করলেন, তারেক রহমানকে প্রশংসা করলেন, করে তারপরে চলে গেলেন পাল বংশ, পাল বংশের রাজারা কি করে দেশ চালিয়েছিল। তারপরে চলে আসলেন পলাশির যুদ্ধে। পলাশির যুদ্ধের পরে উনি চলে আসলেন ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকারের আমলে এই যে ১৭৭০ সালে যে হয়েছিল মনন্তর, দুর্ভিক্ষ হয়েছিল, সেটা উনি বললেন নীল চাষীদের জন্য হয়েছে, নীল করদের জন্য। নীল কররা ওই সময় নীল চাষ শুরু করেনি বাংলাদেশে। নীল চাষ আসছে ১৯বিংশ শতাব্দীতে, পলাশী যুদ্ধের শেষ হওয়ার প্রায় ৬০, ৭০, ৫০, ৬০ বছর পরে। তারপরে উনি বললেন ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। এটা নাকি নীল কর সাহেবদের বিরুদ্ধে নাকি এই গান। এটা ছিল মারাঠা, মারাঠা বর্গী বলা হতো তাদেরকে। এই মধ্যপ্রদেশে শিবাজির উত্তরসূরিরা বাংলাদেশে এসে লুটপাট করত, সারা ভারতে, উত্তর ভারতে তারা লুটপাট করত, মানুষ হত্যা করত। তারা সিরাজউদ্দৌলার বাপ দানার আমলে, মানে সিরাজউদ্দৌলার আগেই তারা ওই উড়িষ্যাটাকে বাংলা থেকে আলাদা করে ফেললো, মারাঠারা দখল করে ফেললো, তারা দিল্লিও দখল করেছিল, তাদেরকে বর্গী বলা হয়। এই বর্গীদেরকে উনি বলছেন যে বর্গী, এটা নাকি ব্রিটিশদের বিরুদ্ধে নাকি এই গান, এই কবিতা। মানে উনি মোটামুটি, উনি যে নিরক্ষর না, কিন্তু অশিক্ষিত এই ব্যাপারে, ইতিহাসের ব্যাপারে, সেটা উনি পার্লামেন্টে দাঁড়িয়ে প্রমাণ করে দিলেন। ওনার কোন ছেলে ব্যারিস্টার, কোন ছেলে ডাক্তার, কোন ছেলে কি, এগুলো অবান্তর কথাবার্তা। ২০২৪ ইম্পর্টেন্ট, ৭১ ইম্পর্টেন্ট। তারপরে উনি চলে আসলেন জামাত ইসলামের বিরুদ্ধে লাগলেন যে মুক্তিযোদ্ধা পরিবারের কোন ছেলে কেউ জামাত করতে পারে না। এটা আপনাকে কে বলবো? মুক্তিযোদ্ধা ছিলেন বাংলাদেশের পক্ষে, আর জামাত ইসলামী, মুসলিম লীগ, নিজাম ইসলাম পার্টি এবং অনেক বামপন্থী এবং অনেক আওয়ামী লীগের পর্যন্ত এক পাকিস্তানে বিশ্বাস করতেন, শেখ মুজিবুর রহমান সহ। তাহলে তারা সবাই রাজাকার হয়ে গেল? এটা তো একটা সিভিল ওয়ার ছিল, গৃহযুদ্ধ ছিল। গৃহযুদ্ধে দুটো পার্টি থাকে। আমেরিকাতে গৃহযুদ্ধ হয়েছে 19th সেঞ্চুরিতে। সেখানে কি যারা আলাদা হতে চেয়েছিল তাদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হয়েছিল, আর যারা ওই গৃহযুদ্ধের বিপক্ষে যুদ্ধ করেছেন তাদেরকে ধরে ধরে উন্নতি, একেবারে 2 বছরে 5 বছরের সিনিয়রিটি দেওয়া হয়েছিল। তাদের মুক্তিযুদ্ধের, তারপরে মুক্তিযুদ্ধের তাদের সার্টিফিকেট, তাদের সুযোগ সুবিধা, তাদের ছেলে মেয়েদের সুযোগ সুবিধা হাসিনা নিয়ে গেল, আবার তাদের নাতি পুতিদের সুযোগ সুবিধা, কোটা সিস্টেম। মুক্তিযোদ্ধা ছিল সর্বোচ্চ 50,000, সেখানে 20% চাকরি দিল মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের। আরে মুক্তিযোদ্ধা, আসল মুক্তিযোদ্ধার 80 ভাগের বেশি ওরা জানেই না যে এই সার্টিফিকেট নিতে হয় এবং মুক্তিযুদ্ধ করার জন্য আমরা সুযোগ সুবিধা পাবো। তার মানে মুক্তিযোদ্ধাদের 20% লোকের, যারা মনে করেন 8-10 হাজার লোক, 8-10 হাজার লোকের নাতিপুতিদের জন্য 20% কোটা, এটা যে পরিকল্পিত মুক্তিযুদ্ধকে ব্যবহার করা। সেই ফজলুর রহমান সাহেব, যিনি সারা জীবন আওয়ামী লীগ করেছেন, ছাত্রলীগ করেছেন, তার ভেতরে কোন রকম উন্নতি ঘটেনি। তিনি যে ফালতু কথাগুলো বললেন, আমি স্পিকার হলে ওনাকে 3 মিনিটে বসিয়ে দিতাম। 18 মিনিট এই সময় নষ্ট করলেন। এক এক মিনিট পার্লামেন্টের সংসদ যখন সেশন চলে, হাজার হাজার টাকা খরচ হয়, অপচয় হয়। ফজলুর রহমান সাহেবকে লোকে কেউ কেউ বলে ফজু পাগলা। আমি ওনাকে ফজু পাগলা বলছি না, তবে উনি যা বললেন এগুলো পাগল সুলভ প্রলাপ। এর 1 পয়সা দাম নেই আমার কাছে। তিনি অযথাই শফিক রহমান সাহেবকে ধরলেন। আমি তো জানেন আপনারা, আমি জামাত করি না, জামাতের সমর্থক না। তাই বলে আমি শফিক রহমান সাহেবের বক্তৃতা আমার খুব ভালো লেগেছে। উনি বলেছেন উনি মুক্তিযুদ্ধে তার আত্মীয় স্বজন মারা গেছেন, এই কথাটা যদি উনি বলেন, উনি যদি নিজে ব্যক্তিগতভাবে মনে করেন জামাত একটা দল, গণতান্ত্রিক দল, বা যাই উনি ভুলবশত যদি বলে থাকেন, আমি তার ভুল সিদ্ধান্তকে সম্মান করি। শফিক রহমানের জামাত ইসলামীকে আমি ঘৃণা করি, কিন্তু তার অধিকার, জামাত যেহেতু এখনো অবৈধ না, সে দল করার তার অধিকার আছে। ৭১ সালে যারা পাকিস্তানের পক্ষে কাজ করেছিলেন তাদেরকে আপনি 2026 সালে নিগৃহীত করে রাখবেন, বলবেন তুই বেটা রাজাকার। এটা তো হয় না। দক্ষিণ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলা কি করেছেন? যারা সাদাদের পক্ষে কাজ করেছিল, সাদা এবং কালো সবাইকে উনি ক্ষমা করে দিয়েছিলেন। পিস এন্ড রিকনসিলিয়েশন বলে একটা কথা আছে। এনাফ ইজ এনাফ, মারামারি হয়েছে, এখন আমরা সব এক জাতি গঠন করব।
দক্ষিণ আফ্রিকাতে কিন্তু কারা ওই অ্যাপার্থাইডের সমর্থন করেছে, কারা কালোদেরকে নিগৃহীত করেছে, তাদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হয় নাই, বিচারও করা হয় নাই, তাদের সম্পত্তি নিয়ে নেওয়া হয় নাই। বাংলাদেশে ওটা ঘটেছে। এবং সে ঘটকদের একজন হচ্ছেন আমি মনে করি ফজলুর রহমান টাইপের মানুষজন। তারাই অবৈধ সুযোগ সুবিধা নিয়েছেন। ফজলুর রহমান এবং কাদের সিদ্দিকের ভিতরে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। আপনি মুক্তিযুদ্ধ করেছেন, কয়টা পাকিস্তানি সৈন্য আপনি হত্যা করেছেন, কয়টা ঘাঁটি দখল করেছেন, কয়টা থানা মুক্ত করেছেন 1971 সালের ডিসেম্বরের আগে? যদি না করে থাকেন চুপ মেরে যান, চুপ মেরে যান এবং বলেন, যেটা গহর রিজভী হাসিনার উপদেষ্টা আওয়ামী লীগের, উনি পর্যন্ত বলেছেন ইন্দিরা গান্ধী আর ভারত যদি সাহায্য না করতো তাহলে অদ্যাবধি মুক্তিযুদ্ধ চলতো। আমরা জানি তখন খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে পাকিস্তানের সঙ্গে একটা নেগোসিয়েশন করে মুক্তিযুদ্ধে যারা গিয়েছিলেন তাদেরকে ফিরিয়ে এনে একটা রিকনসিলিয়েশন করা, পাকিস্তানের সঙ্গে আপোষ করা, সেটা যদি ভারত তাদের বাধা না দিত, তাদের যদি আসতে দিত পূর্ব পাকিস্তানে, তাহলে কিন্তু মুক্তিযুদ্ধ জুলাই আগস্ট মাসে শেষ হয়ে যেত। সুতরাং বড় বড় কথা বলবেন না। বহু বহু আওয়ামী লীগার তারা জানের ভয়ে ভারতে গিয়েছিলেন, তাদের অনেকেই মনে প্রাণে পাকিস্তানে বিশ্বাস করতেন, মুক্তিযুদ্ধে তারা বিশ্বাস করতেন না। মুক্তিযুদ্ধ করেছে কিছু সাহসী যুবক যুবতী আর ভারতীয় সরকার, তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তান ভাঙা। এইটা নিয়ে বড় বড় কথা বলে আপনি মহান, আপনি বড়, যারা পাকিস্তানের পক্ষে কথা বলেছে, কাজ করেছে, তারা সব নিগৃহীত নিকৃষ্ট, সেটা হতে পারে না। পাকিস্তান এবং বাংলাদেশ দুটো অপশন ছিল, মোহামেডান এবং আবাহনী। যদি ফুটবল খেলা হয়, একদল মোহামেডানকে সমর্থন করবে, একদল আবাহনীকে সমর্থন করবে। তুই বেটা আবাহনীকে সমর্থন করলি কেন? তোকে দেব মার। আর তুই বেটা মোহামেডানকে সমর্থন করলি কেন? তোকে দেব মার। এটা হচ্ছে অসভ্যতা, বর্বরতা। এই বর্বরতাকে উনি মাথার উপর তুললেন ফজলুর রহমান সাহেব। তিনি যে কথাগুলো বলেছেন তার ভিতর কোনো তথ্য নেই, কোনো সত্য নেই, ইতিহাস বিকৃতি আছে, এক ধরনের প্রতিহিংসা কাজ করেছে। তবে জামাত ইসলামীকে আমি সমর্থন করি না। শাহজাহান চৌধুরী যে কথাগুলো বললেন একেবারেই মিথ্যাচার। তিনি কয়েকদিন আগে বললেন যে তারা জামাত ইসলামের লোকজন মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিয়েছে, সাহায্য করেছে, একেবারেই মিথ্যা কথা। গোপনে গোপনে রেখে মুক্তিযুদ্ধ করেছে, একেবারেই মিথ্যা কথা। তিনি আরেকটা মিথ্যাচার করলেন, 2026 নির্বাচনে নাকি জামাত 31% ভোট পেয়েছে। এর চাইতে বড় মিথ্যা কথা হতে পারে না। ডোনাল্ড ট্রাম্পের মতো শাহজাহান চৌধুরী অনর্গল মিথ্যা কথা বলেন। তিনি আগে উস্কানিমূলক হামকি দামকি করেছেন। পার্লামেন্ট দেখে আমার খুব মায়া হয়, যে পার্লামেন্টকে আমরা মমতাজকে গান গাইতে দেখতাম হাসিনার আমলে, ওই একই ধরনের ব্যাপার এখন ফজলুর রহমানদের মতো লোকদেরকে বসিয়ে সেখানে গান গাওয়ানো হচ্ছে। এগুলো অশ্লীল গান বাজনা, এই যে ফজলুর রহমানের বক্তৃতা, এগুলো বন্ধ করা উচিত। না হলে বাংলাদেশের পার্লামেন্টের কাজ কি? আইন পাশ করা, আইনের সমস্যা নিয়ে কথা বলা। এই যে সেদিন হাসনাত আব্দুল্লাহ বলল, আমার এলাকায় যেতে হয়, আমার গাড়ির দরকার, সরকার আমাদের গাড়ি দেবে। আরে গাড়ি কি তোর বাবার সম্পত্তি নাকি? আমি তো মনে করি প্রতিটা গাড়ি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ছাড়া ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সেক্রেটারি লেভেল, ইউনিয়ন যত অফিসার আছে, বহু হাজার গাড়ি, সরকারি গাড়ি বিক্রি করে দেওয়া উচিত। তাদের তেল দেবে না সরকার, তাদের ড্রাইভারের বেতন দেবে না। কিন্তু কলোনিয়াল আমলের সুযোগ সুবিধা যেটা পাকিস্তান আমলের ছিল, বাংলাদেশের এই 51-52 বছর পরেও সেই জিনিসটা টিকিয়ে রাখা হয়েছে। অনাচার, সে অনাচারকে আবার প্রাধান্য দিচ্ছেন আবুল হাসান আব্দুল্লাহ, তাকে গাড়ি দিতে হবে। ওনার এলাকায় উনি যাবেন কেন? এলাকায় তো আপনার নির্বাচিত প্রতিনিধি আছে, তারা কাজ করবে। এলাকার উন্নয়নে এমপি কি রোল আছে? কোনো রোল। এমপি কে ওখানে ওই ব্যাপারটা হচ্ছে মাতব্বরি করবে, এমপিরা গিয়ে মাতব্বরি করবে, এলাকার জন্য উন্নয়নের জন্য টাকা পয়সা খরচ করবে। পকেট পকেট চুরি, চুরি এবং ডাকাতির একটা উপায়। এই চুরি ডাকাতি যেন সংসদ সদস্যরা করতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সচেতনতা আমাদের আনতে হবে। দেশকে দ্বিধা বিভক্ত করে মুক্তিযুদ্ধ হয়ে গেছে বহু আগে, ওটা ইতিহাসের ভেতরে থাকবে। কে মুক্তিযোদ্ধার কে কি, আমি এই করেছিলাম, আমি এটা প্রথম বলেছিলাম, ফজলুর রহমান সাহেব বললেন প্রলাপের মতো। এতক্ষণ সময় নষ্ট করার কোনো অধিকার ওনার নাই পার্লামেন্টে। স্পিকার সাহেবের উচিত ছিল তাকে 3 মিনিট সময় দিয়ে তারপরে বসিয়ে দেওয়া। আপনি অবাধ পয়েন্টে কথা বলেন, নইলে আপনি বসে যান। এই সংস্কৃতি কবে আসবে? গণতন্ত্র কবে আসবে? শ্রদ্ধাবোধ কবে আসবে? লিবারালিজম কবে আসবে? ফরিদ জাকারিয়া বলেছেন, লিবারাল সোসাইটি ছাড়া কেউ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না। আপনি সমাজ উদার হতে হবে, উদার সমাজের লোকজন উদার গণতন্ত্র তৈরি করতে পারে। অনুদার মানুষ উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না।
তাই আমাদের সবাই উদার হওয়া, সভ্য হওয়া, ভদ্র হওয়া, মানুষের সৌজন্যবোধ রক্ষা করা, এটা যতক্ষণ না জানবেন ততক্ষণ পার্লামেন্টে বসে যে যাই বলুক সেগুলো পাগলের প্রলাপ হবে, উস্কানি হবে এবং এক ধরনের গঠনমূলক কোনো রোল তারা পালন করছেন না। এখন এই যে বিতর্কগুলো টেলিভিশনে দেখানো হয়, লজ্জা লাগে। আমি বাংলাদেশে থাকি না, কিন্তু খবরগুলো দেখি। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, এমনকি এই বিভিন্ন দেশের পার্লামেন্টে কি হয় সেগুলো দেখার আমার সৌভাগ্য হয়েছে, দেখেছি। এত সময় ক্ষেপণ কেউ করে না, ব্যক্তিগত আক্রমণ করে এভাবে গালাগাল করে না, আর মিথ্যা তথ্য পরিবেশন করে না। আমি তো ফজলুর রহমান সাহেবকে বলবো, আপনি এখনই ক্ষমা চান যে আপনি এই যে ১৭৭০-এর দুর্ভিক্ষের জন্য নীল করদের দায়ী করছেন। আপনি নীল করদের বলছেন বর্গি এলো দেশে, খোকা ঘুমরা পাড়াজুলো বর্গি, এই গান লেখা, এটা মিথ্যা কথা। আপনি মিথ্যা ভুল তথ্য দিয়ে এখানে কথাবার্তা বলছেন। কোথায় পলাশির যুদ্ধের পরে কোথায় শেরে বাংলা, ফজল হক থেকে শুরু করে কারা কারা স্বাধীনতা, এত অবান্তর কথা বলার তো 2026 সালে এপ্রিল মাসে অবকাশ নেই। এটা কোনো ইতিহাসের সেমিনার না। এবং যে ইতিহাসের সেমিনারে বক্তব্য দেওয়ার যে আপনার যে ক্যাপাবিলিটি, যে আপনার যোগ্যতা দরকার, আর এক ফোঁটাও আপনার নেই। আপনি ইতিহাসবিদ হিসাবে সম্পূর্ণ অজ্ঞ, কিন্তু আপনি লাফিয়ে ওখানে বক্তৃতা দিলেন, জনগণ খুব খুশি হলো, হাততালি দিল। এইভাবে চললে দেশে গণতন্ত্র আসবে না, স্বৈরতন্ত্রই চালু থাকবে। এই যে মুজিব আমলে, হাসিনা আমলে যেটা ছিল মুক্তিযোদ্ধা বনাম অমুক্তিযোদ্ধা, এই বিতর্কের এক্ষুনি শেষ হওয়া উচিত। মুক্তিযুদ্ধ করার যেমন আপনার অধিকার ছিল, পাকিস্তানের পক্ষে থাকারও তেমন অধিকার ছিল যারা পাকিস্তানপন্থী বা রাজাকার বলে পরিচিত। তাদের ভিতরে যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ঢালাও ভাবে তুমি পাকিস্তান সমর্থন করেছো বলে তুমি খারাপ মানুষ, এটা বলা যাবে না। এ কথা বলে আজকের কথা শেষ করছি।